আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসলাম। আমরা 8টা বাজে একটা ক্লাস নিয়েছিলাম ভেক্টর পরিচিতির উপরে। তো সেখানে আমরা ভেক্টর যোগ বিয়োগ কিভাবে করতে হয়, সেখান থেকে নদী পারাপারের অঙ্ক কিভাবে করতে হয়, তারপর সেখান থেকে আমরা উপাংশে কিভাবে বিভক্ত করতে হয় এগুলো দেখে ফেলেছি। এখন আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে মেইনলি কথা বলবো। তো তার আগে আমরা ছোট দুটো টপিক শেষ করে নিব। ডট গুণন, ক্রস গুণন, এই দুইটা নিয়ে বেশ কিছু ম্যাথ আসে পরীক্ষায়, দুইটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। আর তারপর আমরা চলে যাব গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল, এই তিনটা টপিকে। খুবই গুরুত্বপূর্ণ তিনটা টপিক এবং অনেকেরই এই তিনটা টপিকে খুব সমস্যা থাকে। অনেকে ফিজিক্যালি বুঝতে পারো না যে এই তিনটা দিয়ে আসলে কি বুঝায়। তো আজকে আমরা ওই আলোচনাটাই শুরু করব যে এগুলো দিয়ে আসলে কি বুঝায়, কিভাবে এগুলো দিয়ে হিসাব নিকাশ করতে হয়, এই জিনিসগুলো। তো আমরা প্রথমে ডট গুণন, ক্রস গুণনে যাব। তো তোমরা এর মধ্যে একটা কাজ করে ফেলো, সবাই কমেন্টে যার যার কলেজের নামটা লিখে ফেলো আর আমাদের এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও তোমাদের সাথে এই ক্লাসটা দেখতে পারে এবং পরে তোমরা এটা নিয়ে আলোচনা করতে পারবে। দেখো, আমরা ডট গুণন দিয়ে শুরু করি। তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে ডট গুণন বা ডট প্রোডাক্ট। এটা দিয়ে কি বুঝায় আসলে? ধরো আমাদের হাতে একটা ভেক্টর এ। এ ভেক্টরটা হচ্ছে এরকম, টুয়াইস আই প্লাস থ্রাইস জে প্লাস কে। এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। যদি আমরা এ ভেক্টরটাকে এক জায়গায় আঁকতে পারতাম তাহলে ধরো এ ভেক্টরটা এরকম, ধরো এই হচ্ছে আমাদের এ ভেক্টর। আর আমাদের হাতে আরেকটা ভেক্টর, ধরো এর নাম হচ্ছে ভেক্টর বি। এই ভেক্টর বিটা হচ্ছে ধরা যাক আই মাইনাস জে প্লাস 5k, এরকম এরকম একটা ভেক্টর। ধরো বা আমি এখানে ধরো থ্রাইস আই দিয়ে দিলাম, দিতে পারি থ্রাইস আই মাইনাস জে প্লাস 5k। এই হচ্ছে আমাদের বি ভেক্টর। ধরা যাক আমাদের বি ভেক্টর হচ্ছে এইটা, এই যে আমাদের বি ভেক্টর। তো দেখাই যাচ্ছে যে এদের মধ্যে একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম আমরা থিটা। তাহলে এই দুইটা ভেক্টরের ডট গুণন বা ডট প্রোডাক্টের ডেফিনিশন বা সংজ্ঞা হচ্ছে a ডট b। এভাবে লিখতে হয়, দুইটা ভেক্টরের মাঝখানে একটা ডট চিহ্ন দিয়ে। a ডট b ইকুয়ালস হবে a b cos থিটা। তাহলে ধরো আমরা এই যে a লিখলাম, এই a মানে হচ্ছে a ভেক্টরের মান, b শুধু b মানে হচ্ছে b ভেক্টরের মান, আর cos থিটা হচ্ছে এদের মাঝখানে অ্যাঙ্গেলের cos। তো এরকম করে করা যায়। তো a ডট b ইকুয়ালস ab cos থিটা। যদি আমরা এই ফরম্যাটে রেখে ডট গুণন করতে চাই তাহলে প্রত্যেকটার সাথে আমাদেরকে ডট করতে হবে। তো আমরা এইভাবে ডট করে করে যদি করি তাহলে যে রেজাল্টটা আসবে সেটা আমরা চাইলে একটু আলাদা করে জেনারেলাইজ করে লিখে নিতে পারি। ধরো এরকম, আমাদের a ভেক্টরটাকে যদি আমরা এইভাবে এক্সপ্রেস করি, axi ayj প্লাস azk, এটা হচ্ছে জেনারেল একটা ফরম্যাট। তো এই ফরম্যাট অনুযায়ী দেখো তো ax মানে কোনটা আসলে এখানে? ax মানে 2, ay মানে কোনটা? ay মানে 3, এবং az মানে কোনটা? k এর সাথে কি 1, তাহলে এখানে az হচ্ছে 1। সেরকম করে আমি যদি b কে লিখি bxi byj প্লাস bzk, তাহলে এখানে bx হচ্ছে 3, by হচ্ছে -1 এবং bz হচ্ছে 5। তো এটা তো আমরা এইভাবে দেখে ফেললাম যে a ডট b মানে আসলে এই জিনিস, a ডট b মানে ab cos থিটা। সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, ধরো a ডট b, তাহলে আমাকে কি করতে হবে? axi দিয়ে এই পুরোটাকে ডট করতে হবে, ayj দিয়ে পুরোটাকে ডট করতে হবে। করে আমরা ফাইনালি যে রেজাল্টটা পাবো a ডট b এর, সেটা আসলে হবে এরকম, ax bx প্লাস ay by প্লাস az bz। তাহলে দেখো a ডট b হচ্ছে x bx প্লাস ay by প্লাস az bz। এর মানে হচ্ছে তোমাকে কেউ যদি এরকম করে দুটো ভেক্টর দিয়ে দেয় এবং বলে ডট করতে, তখন তোমার সিম্পলি একটা কাজ করতে হবে, i এর সহগগুলো গুণ করে দিবা, y j এর সহগগুলো গুণ করে দিবা, k এর সহগগুলো গুণ করে দিবা, গুণ করে যোগ। তাহলে এইখানে যদি আমরা এটা করি তাহলে i এর সহগ কি 2 3 2 3, তাহলে আমাদের এখানে a ডট b আমরা কি করতে পারি? 2 into 3 আসবে 6, তারপর 3 into -1, 3 into -1 তাহলে আসবে -3, আর লাস্টে কি আসবে 1 into 5 তাহলে আসবে 5। তাহলে আমরা কি পাচ্ছি? 6 - 3 + 5, তাহলে আমরা পাচ্ছি 8। তাহলে a ডট b হচ্ছে 8।
একটা ব্যাপার খেয়াল করে দেখো, a ডট b ইকুয়ালস ab cos থিটা, এখানে কি কোনো আমরা ij কে দেখতে পাচ্ছি না? ij কে দেখতে পাচ্ছি না। যেহেতু ij কে দেখতে পাচ্ছি না, তার মানে এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। তার মানে দুইটা ভেক্টরকে ডট করলে আমরা যা পাই সেটা স্কেলার রাশি। আরেকটা ব্যাপার খেয়াল করো, ab cos থিটা আর ba cos থিটা এদের মধ্যে কিন্তু লিটারালি কোনো ডিফারেন্স নাই। যেহেতু ডিফারেন্স নাই, আমরা কিন্তু এটাকে এইভাবেও লিখতে পারি b ডট a। তার মানে a ডট b আসলে b ডট a, a ডট b ইকুয়ালস b ডট a। তাহলে আমরা এইভাবে লিখতে পারি a ডট b ইকুয়ালস b ডট a। তাহলে ডট গুণনে এই কাজটা করা যায়। তো এবার আসো আমরা এতক্ষণ ধরে যা করলাম সেটাকে একটু সামারাইজ করি। আমরা এটাকে একটা ছোট করে লিখে ফেলি, দেখো কি হয় যা শিখলাম। দেখো আমরা দেখলাম যে যখন আমরা a আর b এর মান জানি, তখন a ডট b কে আমরা এইভাবে লিখতে পারি a b cos থিটা। আবার যখন a ডট b কে ij কে দিয়ে এক্সপ্রেস করা থাকে, তখন আমরা এইভাবে লিখতে পারি ax bx ay by az bz, এরকম লিখতে পারি, তাই না? তাহলে দেখো আমরা যদি ইকুয়েট করি, তাহলে আমরা লিখতে পারবো a b cos থিটা ইকুয়ালস ax bx ay by az bz, এটা লিখতে পারবো। এখান থেকে চাইলে আমরা cos থিটার মান বের করে ফেলতে পারি। তাহলে থিটা ইকুয়ালস চলে আসবে, এই যে এটা কি a ডট b, তো আমরা এখানে সংক্ষেপে লিখলাম a ডট b, মানে এই পুরোটা ax bx ay by az bz ডিভাইডেড বাই, ধরো আমরা এই থিটাটা বের করতে চাই, তাহলে এখানে কি আসবে, একটা এখানে আসবে একটা cos ইনভার্স a ডট b বাই a b, মানে a এর মান b এর মান। তাহলে আমি এই সূত্রটা পর্যন্ত লিখলাম। এবার তোমরা একটা কাজ করবে, আমি দুইটা ভেক্টর দিব, তোমরা এই দুইটাকে ডট করে আমাকে জানাবে ডট গুণনের রেজাল্টটা কি আসে। তারপর আমরা আবার এখানে ফিরে আসব। তাহলে তোমরা এই কাজটা করতে থাকো, আমি দুইটা ভেক্টর দিচ্ছি, তোমরা ডট করো। আমি সুবিধার জন্য ডট গুণনের সূত্রটা পাশে লিখে দিব। তাহলে দেখো a ইকুয়ালস আমরা লিখলাম j প্লাস টুয়াইস k প্লাস থ্রাইস i, b ইকুয়ালস লিখে দিলাম আমরা টুয়াইস i প্লাস j মাইনাস টুয়াইস k। তুমি লিখে ফেলো a ডট b কত হয়। তো সূত্রটা ছিল ax bx প্লাস ay by প্লাস az bz, এই ছিল সূত্রটা। তো তোমরা ডট করতে থাকো, ততক্ষণ আমি আরেকটা কথা তোমাদেরকে মনে করিয়ে দিই। যেমন ভেক্টর a আমি লিখলাম j প্লাস টুয়াইস k প্লাস থ্রাইস i। এই a ভেক্টরের যদি আমি মান বের করতে চাই, শুধু মান, তার মানে ভেক্টর a থেকে আমরা শুধু স্কেলার a তে যাচ্ছি, সেটা হয় রুট ওভার সহগগুলোর স্কয়ারের যোগফল। সহগ কত? 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এরকম। তাহলে এই হচ্ছে আমার এর মান। তাহলে এখানে কত আসবে? 9, এখানে আসবে 4, এখানে আসবে 1। তার মানে আমরা পাবো হচ্ছে রুট ওভার 14 এরকম পাবো। তো এটা হচ্ছে আমাদের a এর মান। তাহলে একই সাথে আমরা চাইলে তো b এর মানটাও বের করে ফেলতে পারি। তাহলে b এর মানটা হচ্ছে রুট ওভার 2 স্কয়ার 1 স্কয়ার 2 স্কয়ার। তাহলে 2 স্কয়ার 1 স্কয়ার, এখানে -2 ছিল, কিন্তু -2 কে স্কয়ার করলে কি 4 ই তো হবে। তাহলে এখানে 4 4 8 আর 9, রুট 9, তার মানে আমরা পাচ্ছি 3। তাহলে দেখো a আর b এর মানটা আমি বের করে এখানে রেখে দিলাম, রুট 14 আর 3। তো আমি এখানে একটু লিখে রাখি a ইকুয়ালস রুট 14, b ইকুয়ালস 3, এটা আমি আগে থেকে লিখে রাখলাম। এবার আমরা ওই যে a আর b কে ডট করতে দিলাম, সেই ডটের রেজাল্টটা একটু মিলিয়ে নিয়ে আসি। a b কে ডট করলে দেখো i এর সহগ 2 আর 3, এখানে আসবে 6, প্লাস j এর সহগ আসবে 1, k আর k এর সহগ -4, অ্যানসারটা আসবে 3। তো আমি দেখতে চাচ্ছি কে কে a ডট b 3 আনতে পেরেছো। তো আমি একটু বের করি। অলরেডি আমি দেখতে পাচ্ছি যে অনেকে অ্যানসার করার চেষ্টা করছো। তো দেখা যাক, অনেকে আবার ভুলভাল অ্যানসারও দেওয়ার চেষ্টা করেছো। একটু দেখো এখানে কি কনফিউশনটা হতে পারে। আমি কিন্তু শুরুতে জে লিখেছি, জে যদি লিখি তাহলে জে এর সাথে জে গুণ হবে 1, আর কে এর সাথে কে গুণ হবে -4, আই এর সাথে আই গুণ হবে, তাহলে হচ্ছে আই এর সহগের সাথে আই এর সহগ গুণ হবে, তাহলে হবে 6। সরি, তাহলে আসবে হচ্ছে 6 + 1 -4 = 3।
এইটা হচ্ছে আমাদের a ডট b এর রেজাল্ট। তো আমি আবার চেক করি তোমরা কে কে রেজাল্টটা দিতে পারলে। তো অনেকে দিতে পেরেছো রেজাল্টটা, তাহলে একটু দেখো। ওকে, দেখো তাহলে এখানে a ডট b এর রেজাল্ট হচ্ছে 3। এবার আমরা আবার ওই জায়গাটা একটু ফিরে যাই। আমরা a আর b এর মাঝখানে অ্যাঙ্গেলটা বের করতে চাই। যদি কেউ জিজ্ঞেস করে a আর b এর মধ্যে যে অ্যাঙ্গেল থিটা, সেই থিটাটা কত? আমরা একটু আগে দেখেছি থিটার সূত্র হচ্ছে cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই ab। এই মানটা আমরা বের করতে চাই। তো আমি এটা হিসাব করে বের করব, তার সাথে সাথে তোমরাও a ডট b বাই ab cos ইনভার্স a ডট b বাই ab এভাবে থিটার মানটা বের করে ফেলো। এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় বিভিন্ন ভাবে এসেছে, তো ভবিষ্যতেও আসতে পারে। দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করা, দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আমরা ডট গুণনের মাধ্যমে বের করতে পারি চাইলে। তো থিটা ইকুয়ালস cos ইনভার্স a ডট b বাই ab। তো আমরা এটা বের করে ফেলি, চলো। তো অ্যানসারটা হবে এরকম, থিটা ইকুয়ালস cos ইনভার্স a ডট b কত পাচ্ছি আমি 3, তাহলে a ডট b আমি 3 লিখে ফেললাম। ab a এর মান b এর মান কত কত √14 আর √3, তাহলে এখানে আসবে √14 ইনটু 3। তাহলে এইখানে দেখা যাচ্ছে 3 3 কেটে যাবে, 1/√14 থাকবে। তাহলে cos ইনভার্স 1/√14 এটাই হচ্ছে আমাদের থিটার মান। তার মানে আমরা যে a আর b দুটো ভেক্টর দিলাম, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে এটা cos ইনভার্স 1/√14। তো আমরা এই মানটা ক্যালকুলেটরে চাইলে বের করে ফেলতে পারি। cos ইনভার্স 1/√14 অ্যান্সারটা আসবে হচ্ছে 74.5 ডিগ্রিস। অ্যান্সারটা হচ্ছে 74.5। আমি অলরেডি দেখতে পাচ্ছি নাইম হাসান এবং সূর্য, পাভেল এবং আরো অনেকে, শাহাদাত, তোমরা অনেকে এই অ্যান্সারটা নিয়ে আসতে পেরেছো। অ্যান্সারটা হচ্ছে 74.5। অ্যান্সার হচ্ছে 74.5 ডিগ্রিস। যারা যারা ঠিকঠাক ভাবে হিসাব করে এই অ্যান্সারটা নিয়ে আসতে পেরেছো, তারা নিশ্চয়ই বুঝে গিয়েছো কিভাবে অ্যাঙ্গেলটা বের করতে হয়। তাহলে এরকম করে চাইলে দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত সেটা বের করে ফেলা যায়। এখন আরেকটা কথা একটু চিন্তা করে দেখো তো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে ডট করলে কত আসবে? যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, ধরা যাক এই হচ্ছে আমাদের a, এই হচ্ছে আমাদের b, তাহলে এদেরকে যদি আমরা ডট করি, তাহলে a ডট b কত আসবে? a ডট b চলে আসবে a b cos 90 ডিগ্রি। এখন cos 90 এর মান হচ্ছে 0, তাহলে যাই থাকুক না কেন এটা হয়ে যাবে 0। তার মানে হচ্ছে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, ডট করলে 0 আসে। তাহলে এটাই হচ্ছে দুইটা ভেক্টর লম্ব কিনা চেক করার জন্য উপায়। তোমাকে যদি কেউ বলে দুইটা ভেক্টর চেক করে বলতে যে এরা কি লম্ব নাকি না, তোমার যেটা সিম্পলি করতে হবে সেটা হচ্ছে দুইটা ভেক্টরকে ডট করো, যদি 0 আসে এরা লম্ব, আর যদি 0 না আসে এরা লম্ব না। তাহলে আসো আমরা এরকম একটা एग्जांपल দেখে ফেলি যে দুইটা ভেক্টর লম্ব কিনা আমরা হিসাব করে বের করার চেষ্টা করি। ধরো টুয়াইস i মাইনাস j প্লাস k এই হচ্ছে আমাদের a ভেক্টর, আর b ভেক্টরটা হচ্ছে ধরো এরকম দিয়ে দিলাম আমরা থ্রাইস i মাইনাস 5j এই পর্যন্ত দিলাম। ধরো প্লাস 5 দিলাম, আমরা থ্রাইস i প্লাস 5j দিলাম, আর এখানে দিয়ে দিলাম ধরো মাইনাস k এই। তো এখন আমাকে হিসাব করে বের করতে হবে এই দুটো ভেক্টর লম্ব কিনা। তো a ও b লম্ব কিনা, লম্ব কিনা বের করো। তাহলে এই a ও b লম্ব কিনা এটা যদি বের করতে চাও, তাহলে কি করতে হবে? a b কে ডট করতে হবে, জাস্ট ডট করো। তাহলে যারা যারা ডট গুণন শিখে গেলে তারা এই a আর b কে ডট করে আমাকে জানাও এরা লম্ব নাকি লম্ব না। কমেন্টে জাস্ট লিখে ফেলো লম্ব বা লম্ব না, পারপেন্ডিকুলার অর নট পারপেন্ডিকুলার। তাহলে দেখো তোমরা এটা হিসাব করতে করতে আমিও এখানে আস্তে আস্তে হিসাব করতে থাকি। a ডট b ইকুয়ালস i এর সহগ কারা কারা? 2 আর 3, তাহলে গুণ করলে হবে 6। j এর সহগ কারা কারা? -1 5, তাহলে হবে -5। k এর সহগ কারা কারা? 1 -1, তাহলে হবে -1। তাহলে আমি পেয়ে যাচ্ছি 6 6 0। তার মানে আমরা যদি এখন থিটা বের করতে চাই, থিটা ইকুয়ালস cos ইনভার্স a ডট b বাই ab। এখানে যাই থাকুক না কেন a ডট b তো 0 আসলো, তাই
তাই না? a ডট b তো 0 আসলো, তার মানে এই পুরোটা কি আসবে, 0ই আসবে, cos ইনভার্স 0। তো cos ইনভার্স 0 মানেই আসলে 90 ডিগ্রি। তার মানে এই দুটো ভেক্টর আসলে পরস্পর লম্ব। তো দেখি অ্যানসারে কে কে লিখলে। আমি দেখতে পাচ্ছি নিতু, তৌফিক, হিমেল, মেহেদি, মাসুদ এবং আরো অনেকে তোমরা লম্ব এই কথাটি লিখতে পেরেছো। তার মানে a আর b দুটো ভেক্টর পরস্পর লম্ব। তাহলে এই দুটো ভেক্টর যদি লম্ব হয় তাহলে এদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আমরা এখান থেকে বের করে ফেললাম। এখন কিছু কিছু অঙ্ক আসে এরকম, একটু খেয়াল করো। আমরা এক কাজ করি, আমরা এখানে এই দুটো ভেক্টরকে একটু চেঞ্জ করে দেই। আমরা এক কাজ করি, আমরা এখানে দিয়ে দিলাম প্লাস এম কে, এখানে একটা এম বসিয়ে দিলাম, এম এর মান আমরা জানি না। এখানে দিয়ে দিলাম টুয়াইস জে, আর এখানে দিয়ে দিলাম প্লাস টুয়াইস কে। তোমাকে এখন বের করতে হবে এম এর মান কত হলে এই দুইটা ভেক্টর লম্ব হয়। তাহলে কিভাবে করব? আমরা যেভাবে ডট করতাম, দেখো প্রশ্নটা হচ্ছে এম এর মান কত হলে এ আর বি লম্ব হবে। কিভাবে করব? আমরা ডট গুণন করব, 2 into 3, এটাকে ডট গুণন করব, -1 into 2 m into 2 লিখে যোগ করে ইকুয়ালস লিখবো 0, কারণ লম্ব হতে হলে যোগফল 0 হতে হবে, সেখান থেকে m এর মান বের হয়ে আসবে। তাহলে তোমরা m এর মানটা বের করতে থাকো এবং বের করে কমেন্টে লিখে দাও m ইকুয়ালস এত। ধরা যাক m এর মান আসলো 5, তাহলে তুমি লিখবে m ইকুয়ালস 5। এই ফরম্যাটে আমাদেরকে কমেন্ট করো, তাহলে আমি একটু পরে চেক করব কে কে অ্যানসারটা বের করতে পারলে। তো আমি এর মধ্যে m এর মানটা বের করার চেষ্টা করি। দেখো দেখো এখানে এই দুটোর মধ্যে আমরা ডট গুণন করি, a ডট b ইকুয়ালস 2 into 3 -1, দেখো -1 into 4 তাহলে কত হয়, -1 into 2 তাহলে হয় হচ্ছে -2, আর এখানে কত, m into 2 তার মানে টুয়াইস m, এরকম হয়। 3 into 2 6, -1 into 2 -2, m into 2 টুয়াইস m। তাহলে যোগ করে আমি কত পাচ্ছি, 6 - 2 4 প্লাস 2m ইকুয়ালস 0। 0 কেন? কারণ লম্ব। তাহলে এখান থেকে যদি আমরা মান বের করার চেষ্টা করি, দেখো আমরা 2 কমন নিয়ে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আসবে 2 প্লাস m ইকুয়ালস 0, m ইকুয়ালস চলে আসবে -2। তো m এর মান যদি -2 হয় তাহলে আমরা এই জিনিসটাকে 0 বানাতে পারবো এবং লম্ব হবে। তো আমরা এখন -2 পেয়ে গেলাম m এর মান। তো দেখি কে কে অ্যানসারটা বের করতে পেরেছো। রাফিন, ইসরাফিল, সাফাত, তৌফিক, মিজানুর রহমান, শাকিল, বৃষ্টি, সৌভিক এবং আরো অনেকে, তোমরা সবাই এই -2 অ্যানসারটা বের করতে পেরেছো। চমৎকার। তাহলে -2 হচ্ছে আমাদের m এর মান। এভাবে দুইটা ভেক্টর লম্ব কিনা সেটা ডট গুণনের মাধ্যমে চেক করা যায়। এবার আমরা ক্রস গুণনে আসি। দেখো আমাদের পরবর্তী টপিক হচ্ছে ক্রস গুণন। ক্রস গুণন কিভাবে করব আমরা? ক্রস গুণন করব আমরা হচ্ছে একটা নির্ণায়কের সাহায্যে। ধরা যাক আমাদের a ভেক্টর দিয়ে দিল i প্লাস টুয়াইস j মাইনাস ট্রাইস k, b ভেক্টর দিয়ে দিল টুয়াইস i মাইনাস j মাইনাস k। এটা এখন আমরা ক্রস গুণন করব। ক্রস গুণন করলে একটা ভেক্টর পাবো। দেখো a ক্রস b ইকুয়ালস হবে ab sin থিটা আর সাথে একটা ইউনিট ভেক্টর। এই জিনিসটার কথাটা একটু বলি। a ক্রস b করলে যে মান পাওয়া যায় সেই মানটা হচ্ছে ab sin থিটা। তার মানে a ভেক্টরের মান, b ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের মান, এই তিনটা গুণ করলে পাওয়া যায় a ক্রস b এর মান। কিন্তু এইটা দিয়ে একটা দিক বোঝায়, এই দিকটা কোন দিকে হবে এটা একটু বলি। এটা হচ্ছে একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর। একক ভেক্টরের মান কত? 1 একক। তার মানে একক ভেক্টর দিয়ে গুণ করলে কখনো মানের পরিবর্তন হয় না। একক ভেক্টর শুধু একটা দিক নির্দেশ করে দিবে। এই দিকটা কোন দিকে হবে সেটা একটু বলি। a ক্রস b এটা ডান হাতি নিয়মে বের করা যায় এবং এই ক্রস গুণনের মানটা যে দিকটা কোন দিকে আসে এটা বের করা খুবই খুবই জরুরি। এরপর সমস্ত চ্যাপ্টারে এই জিনিসটা কাজে লাগে। দেখো এটা যদি হয় আমাদের ভেক্টর a, এটা যদি হয় আমাদের ভেক্টর b এবং এই যদি হয় তাদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে a ক্রস b যখন আমরা করব আমরা ডান হাতের 4 আঙ্গুলকে a এর উপরে রাখবো, b এর দিকে ভাঁজ করব। a এর উপরে রেখে b এর দিকে ভাঁজ করব, তাহলে পাবো a ক্রস b এর দিক।
তার মানে a ক্রস b এর দিকটা হবে এখন এখানে বোর্ডের দিক থেকে তোমাদের দিকে। আর যদি আমরা b ক্রস a লিখতাম, এটা হচ্ছে a ক্রস b, a ক্রস b, a ক্রস b এর দিক হচ্ছে বোর্ডের দিক থেকে তোমাদের দিকে। এইটাকে আমরা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে এরকম একটা বৃত্তের ভিতরে একটা ছোট বিন্দু, এটা মানে হচ্ছে লম্বভাবে বাইরের দিকে। এবার b ক্রস a, b ক্রস a, তাহলে এই আমাদের a, এই আমাদের b, তাহলে থিটাটা এবার এরকম b ক্রস a করব। তাহলে আবারও ডান হাতকে b থেকে a এর দিকে ঘোরাবো, ডান হাতের চার আঙ্গুলকে b থেকে a এর দিকে মুঠো করব। তাহলে ভিতরে এই বুড়ো আঙ্গুলটা ভিতরে নির্দেশ করে। এর আগে a ক্রস b এর বেলায় ডান হাতের চার আঙ্গুলকে a থেকে b তে নিলে বুড়ো আঙ্গুলটা তোমাদের দিকে যাচ্ছিল, কিন্তু এবার b থেকে a এর দিকে চার আঙ্গুলকে ঘোরালে ভিতরের দিকে যায়, বোর্ডের ভিতরের দিকে, তার মানে তোমাদের দিক থেকে বোর্ডের দিকে। তাহলে এইটাকে আমরা দেখাবো একটা ক্রস চিহ্ন দিয়ে। তাহলে দেখো a ক্রস b আর b ক্রস a দুইজনেরই মান কিন্তু ab sin থিটা, কারণ এখানে যদি আমি ba sin থিটা লিখতামও এইটুকুর মান কিন্তু সেম থাকতো, কিন্তু a ক্রস b এর দিক হচ্ছে এদিকে আর b ক্রস a এর দিক হচ্ছে ভিতরের দিকে, উল্টা। তার মানে আমি এটা বলতে পারি না এখন a ক্রস b ইকুয়ালস মাইনাস b ক্রস a, এটা হচ্ছে a ক্রস b আর b ক্রস a এর মধ্যে সম্পর্ক। ডট গুণনে কিন্তু এমন ছিল না, a ডট b ইকুয়ালস b ডট a ছিল, কিন্তু ক্রস গুণনে a ক্রস b ইকুয়ালস মাইনাস b ক্রস a, এই কথাটা মনে রাখবে। তাহলে দেখো আমরা এখন a ক্রস b এর মান বের করতে চাই, তো a ক্রস b এর মানটা আমরা বের করতে চাই, দিকটা আমরা দেখে ফেললাম, এবার আমরা একটু মান বের করতে চাই। তার আগে তোমাদের জন্য একটা ছোট্ট কুইজ, সেটা হচ্ছে আমি বোর্ডে এখন দুইটা ভেক্টর এঁকে দিব, সেই ভেক্টর দুটাকে ক্রস করে তোমার বলতে হবে যে ক্রস গুণনের দিক কোন দিকে আসবে, সেটা কি বোর্ড থেকে বাইরের দিকে নাকি বোর্ডের ভিতরের দিকে, এটা তোমাকে অ্যানসারে বলতে হবে। তুমি কমেন্ট করবে বাইরে বা ভিতরে। দেখো এই হচ্ছে আমাদের a ভেক্টর, এটা হচ্ছে আমাদের ভেক্টর a, আর এই হচ্ছে আমাদের b ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর b। তোমাকে বের করতে হবে b ক্রস a কোন দিকে হয়, b ক্রস a কোন দিকে, b ক্রস a কোন দিকে, এটা তোমাকে বের করতে হবে। b ক্রস a কোন দিকে হয় সেটা তুমি বের করে ফেলো, আর তার মধ্যে আমরা হচ্ছে এই দুটো এই ক্রস গুণনের মানটা কিভাবে বের করতে হয় সেটা একটু লিখতে থাকি। b ক্রস a কোন দিকে তুমি বের করে লিখো, ভিতরে নাকি বাইরে, কমেন্টে লিখে ফেলো। এর মধ্যে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে a ক্রস b এর মানটাকে কিভাবে বের করতে হয়। a ক্রস b এর মান এটা একটু নির্ণায়কের সাহায্যে বের করা যায়। লিখতে হয় এভাবে i j k, তার ঠিক নিচে লিখতে হয় এই a এর সহগগুলো, তার মানে 1 2 3। তার নিচে লিখতে হয় b এর সহগগুলো 2 1 1 2 1 1। তাহলে এই পর্যন্ত আমরা লিখে শেষ করলাম। তাহলে এরপর আমরা এর মান নির্ণয় করব। এখন তোমাদের ওই অ্যানসারটা একটু দিয়ে ফেলি। দেখো আমাদের a ছিল এরকম, b ছিল এরকম, এইটা a এইটা b, তাহলে b ক্রস a কোন দিকে, তাহলে দেখো b ক্রস a করতে গেলে আমাকে কোন দিকে যেতে হয়, ডান হাতের চার আঙ্গুল ডান হাত, তাহলে b ক্রস a করলে এইভাবে ঘুরতে হয় এরকম, তাহলে ভিতরের দিকে হবে। অ্যানসারটা হচ্ছে ভিতরের দিকে, তাই অ্যানসারটা হচ্ছে ভিতরের দিকে। দেখি কে কে অ্যানসারটা করতে পারলে। আচ্ছা, অনেকেই অ্যানসার দিতে পেরেছো যে অ্যানসারটা হবে ভিতরের দিকে। তাহলে একটু খেয়াল করো, আমরা ভিতরের দিকে অ্যানসারটা বের করতে পেরেছি b ক্রস a, এরকম করে মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে এটা b ক্রস a। বাইরের দিকে যারা ভাবছো তারা নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটার কথা চিন্তা করছো, না এটা ভুল। কেন ভুল? কারণ হচ্ছে যখন তুমি অ্যাঙ্গেল বিবেচনা করবে তখন সবসময় এই ছোট অ্যাঙ্গেলটা বিবেচনা করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তোমাকে এই বাইরের অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করলে হবে না, এটা বড়, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে ছোট অ্যাঙ্গেল হচ্ছে এইটা। সুতরাং এটা একটু বলে দেই, ক্রস গুণের সময় সবসময় ক্ষুদ্রতর অ্যাঙ্গেল নিয়ে বিচার করতে হয়। তাহলে b ক্রস a হলে এদিকে ঘুরবে, এইভাবে না, এইভাবে ঘুরবে, তাহলে এইটা কারেক্ট, এইটা ভুল। তাহলে এইভাবে যদি ঘুরে ডান হাতকে এইভাবে ঘোরাতে হয় ভিতরের দিকে আসবে, তো ভিতরের দিকে এই অ্যানসারটা আশা করি অনেকে দিতে পেরেছো। তো অ্যানসার হচ্ছে ভিতরে। তো আমি দেখতে পাচ্ছি আলী, রাফিন, আদনান, তৌফিক, তারপর বিশাল,
তোমরা সবাই ভিতরের দিকে এই অ্যান্সারটা দিতে পেরেছো। যারা ভিতরে অ্যান্সার দিতে পেরেছো তাদের সবাইকে অভিনন্দন। আর যারা বাইরে ভাবছিলে কেন ভুল, সেটা তো বুঝে গেলে এবার। এবার চলো আমরা এই ক্রস গুণনের মানটা বের করে ফেলি। আমরা এবার এই ক্রস গুণনের মানটা বের করে ফেলবো। দেখো, এই নির্ণায়কটাকে লিখতে হয় এভাবে। প্রথমে i, তারপর i এর রো এবং i এর কলাম বাদ দিয়ে এই চারটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে এইভাবে গুণ করে বিয়োগ করে দিতে হবে। তাহলে i এর সাথে আসবে 2 * -1 -2 মাইনাস 1 * -3, তাহলে কত আসে 3, তার মানে জাস্ট সিম্পলি -3। এরপর j তে যাব আমরা। j তে গেলে j এর রো এবং j এর কলাম অফ। তাহলে আমাদেরকে এই দুইটা আর এই দুইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি একটা মাইনাস দিচ্ছি, -j, তাহলে হবে -1 * 1, এখানে আসবে -1, আর 2 * -3 তে কত হয় -3, তাহলে +3, কারণ একটা মাইনাস ছিলই আগে। লাস্টে হচ্ছে k, দিলে k এর রো k এর কলাম অফ। তাহলে আমাদেরকে কাজ করতে হবে এই চারটা নিয়ে। সরি, তাহলে k * -1 -2 * 2 কত হয় 4, তাহলে -4। এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে ফাইনালি আমি পাবো -5i, এখানে কত পাচ্ছি আমরা 2, -2ij, এখানে কত পাচ্ছি -5, -5k। এই হচ্ছে তোমাদের ক্রস গুণনের রেজাল্ট। তাহলে এইভাবে অনেকেই অ্যানসার করতে পেরেছো, -5i -2j -5k। এন্ড আমি দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তরটা নিয়ে আসতে পেরেছো। তাহলে একটু দেখো, তাহলে আমরা আরেকবার একটু যাই, আমরা একটু রিভিউ করি যে আমাদের অ্যানসারটা ঠিক হলো কিনা। যখন আমরা i লিখব তখন 2 * -1, তাহলে -2, মাইনাস এই দুটোকে গুণ করলে আসে 3, তাহলে আমরা -3 লিখলাম। এরপর যখন আমরা j তে যাব 1 * -1, তাহলে কত পাচ্ছি আমরা 1 * -1 -1, আর এখানে 2 * -3। আচ্ছা, এইখানে হবে আসলে 2 * -3 তে হয় -6, তাহলে এইখানে আসবে +6। এই জায়গাটা আমরা একটা ভুল করেছিলাম। তাহলে এখানে যদি এখানে যদি +6 হয় তাহলে -1 আর 6 কত হবে 5, তাহলে এইখানে চলে আসবে +5j। তাহলে আমাদের অ্যানসারটা আসলে হবে -5i + 5j - 5k। দেখলে তো? এন্ড তোমাদের অ্যানসার দেখে আমি সাথে সাথে অ্যানসারটা ঠিক করে নিতে পারলাম। তো যারা যারা আমার আগে সঠিক উত্তর নিয়ে আসতে পারলে তাদেরকে অনেক বেশি অভিনন্দন। তাহলে দেখো, আমরা ভুলটা শুধরে নিলাম। তাহলে এইভাবে চাইলে আমরা ক্রস গুণন করে ফেলতে পারি, এবং এই ক্রস গুণনের দিকটা আমরা অলরেডি জানি a × b থেকে কিভাবে বের করতে হয়। এবারে আসো আমরা একটা জিনিস দেখে ফেলি, সেটা হচ্ছে একটা ভেক্টরের দিকে কিভাবে একক ভেক্টর বের করতে হয়। যে কোনো একটা ভেক্টর দিয়ে দিল, বললো এই ভেক্টরের দিকে একক ভেক্টর বের করে দিতে। তাহলে সেই একক ভেক্টরটা আমরা এক্ষুনি বের করতে যাচ্ছি। তার মধ্যে আমি একটু কমেন্টগুলো দেখে ফেলি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি বিশাল এবং মেহেদি, সাইদ ওভি, সাকিব খান, তোমরা হচ্ছে সঠিক উত্তর নিয়ে আসতে পেরেছো, এবং অনেকে হচ্ছে আমার আগেই আমার ভুলটা ধরিয়ে দিতে পেরেছো। তোমাদেরকে ধন্যবাদ। আমরা এবার একক ভেক্টর নির্ণয়ে যাচ্ছি। দেখো, আমরা এই a ভেক্টরটা যে নিলাম, আমরা a ভেক্টরের দিকে একটা একক ভেক্টর তৈরি করতে চাই। সেটা আমরা কিভাবে লিখবো? যে কোনো ভেক্টরের নিজের দিকে যদি একক ভেক্টর নির্ণয় করতে চাই, সেটা লিখতে হয় স্মল লেটার দিয়ে, ক্যাপ দিয়ে। তাহলে a ক্যাপ মানে হচ্ছে আমাদের অরিজিনাল ভেক্টর a ডিভাইডেড বাই a এর মান। তাহলে এখানে কি হবে? দেখো, আমাদের অরিজিনাল ভেক্টর কি ছিল? i + 2ij - 3k, এরকম। আর a এর মানটা কত ছিল আমরা একটু বের করে ফেলি। a এর মান 1² + 2² + -3², স্কয়ার করলে তো মাইনাস কেটেই যাবে। তাহলে এটা হবে 1 + 4 + 9, তার মানে √14। তাহলে আমরা এটাকে এখানে নিয়ে আসি, √14। তাহলে a ক্যাপ হবে 1/√14i প্লাস 2/√14j মাইনাস 3/√14k। তাহলে এটা হচ্ছে আমাদের a এর দিক বরাবর একটা একক ভেক্টর। তার মানে এই ভেক্টরের মানটা কত আসবে? এই ভেক্টরের মানটা আসবে 1। তুমি চাইলে এই ভেক্টরের মানটা নির্ণয় করে দেখতে পারো 1 আসে কিনা।
এর মান আসবে 1, এটা একটা একক ভেক্টর। তো এরকম করে যে কোনো ভেক্টরের দিকে একক ভেক্টর বের করা যায়। তো আমরা ডট গুণন আর ক্রস গুণন কিভাবে করতে হয় দেখলাম। তো ক্রস গুণনের একটা ব্যবহারে আসি। দুইটা ভেক্টরকে ক্রস গুণন করলে যদি 0 আসে তার মানে ভেক্টর দুইটা আসলে প্যারালাল বা সমান্তরাল হবে। যদি 0 না আসে তার মানে হচ্ছে ওরা সমান্তরাল না। আমরা এখানে একটা কাজ করব, আমরা দুইটা ভেক্টরকে সরাসরি ক্রস না করে একটু চালাকি করে আগেই বুঝে ফেলার চেষ্টা করব যে দুইটা ভেক্টর সমান্তরাল কিনা। তাহলে একটু দেখো কিভাবে আমরা ক্রস গুণন না করে আগেই বলে দিতে পারি দুইটা ভেক্টর সমান্তরাল হয় কিনা। দেখো, একটা ভেক্টর আমি নিলাম টুয়াইস i প্লাস j প্লাস থ্রাইস k, আরেকটা ভেক্টর নিলাম আমি 4i প্লাস টুয়াইস j প্লাস 6k, এরকম একটা ভেক্টর নিলাম। তো এই দুটো ভেক্টরকে ক্রস করলে যদি 0 আসে তাহলে সমান্তরাল। তার মানে a ক্রস b ইকুয়ালস যদি 0 আসে তাহলে a আর b সমান্তরাল হবে। কিন্তু আমরা তার আগেই বলে দিতে পারি, আমরা এই সহগগুলার অনুপাত দেখব, আমরা এই সহগের অনুপাত দেখব। তাহলে দেখো এখানে কত ছিল 2 4, তাহলে অনুপাত কত 2/4 মানে কত হাফ। এখানে কত ছিল 1 2, তাহলে অনুপাত কত হাফ। এখানে 3/6, 3/6 মানে কত হাফ। তিনটা অনুপাত যদি সমান হয় তাহলে ওই ভেক্টর দুইটা সমান্তরাল হবে। তার মানে এখানে যেহেতু সমান সমান তার মানে এই ভেক্টরগুলো সমান্তরাল। তাহলে দেখো আমি আবারও একটু বলি, i i j j k k এই সহগগুলো যদি সমান সমান অনুপাতের হয় তাহলে আমি বলতে পারি a আর b প্যারালাল বা সমান্তরাল। তো আমি একটা কাজ করি, আমি এখন তোমাদেরকে দুটো ভেক্টর এঁকে দেই বা লিখে দেই, তোমরা বলবে এরা সমান্তরাল কি না। তাহলে অ্যানসারটা হবে সমান্তরাল, সমান্তরাল না, বা প্যারালাল না, এরকম। তাহলে দেখো আমি দুইটা ভেক্টর লিখে দিচ্ছি, তোমরা বলো সমান্তরাল কি না। a equals i plus j minus twice k, b equals twice i plus twice j plus 4k। তোমরা এখন আমাকে বলবে এই ভেক্টর দুইটা সমান্তরাল কি না, এই ভেক্টর দুইটা সমান্তরাল কি না আমাকে বলবে। সেটা বলতে বলতে আমরা এর পরবর্তী টপিকে যাব, বাট পরবর্তী টপিকে যাওয়ার আগে একটু ডিফারেন্সিয়েশনের বেসিকটা বুঝিয়ে দিই। আমরা এখন ভেক্টর ক্যালকুলাসে যাচ্ছি, আমাদের কিছু ক্যালকুলাস করা লাগবে, সেই জিনিসটা আমরা একটু মনে করিয়ে দিই। দেখো এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল অপারেটর। তো এখানে যদি আমাদের x টু দি পাওয়ার n থাকে, এই লেখাটার মানে হচ্ছে x টু দি পাওয়ার n কে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তার মানে x এর সাপেক্ষে x টু দি পাওয়ার n এর পরিবর্তনের হার বের করব। সূত্রটা হচ্ছে n, তারপরে পাওয়ারটা নেমে আসবে, x টু দি পাওয়ারটা কমে যাবে n মাইনাস 1। যদি এরকম থাকে ধরা যাক x কিউব, তাহলে কি হবে 3x স্কয়ার এরকম। যদি এরকম থাকে একটা ধ্রুবক থাকে, ধরো 3x কিউব এরকম, বা আমরা অন্য পাওয়ারও দিতে পারি, ধরো 4 এরকম দিবা। এইটা করলে কত আসবে? ধ্রুবক থাকলে নিয়ম হচ্ছে ধ্রুবকটা বাইরে চলে আসবে 3। এরপর বাকিটুকুকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে x টু দি পাওয়ার 4 কে। সেটা কত আসবে? 4 সামনে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে আসবে 12x কিউব এরকম। তাহলে এইভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, তো আমরা এরকম করে ডিফারেন্সিয়েট করব। আর যদি এরকম হয় যে একটা ধ্রুবককে ডিফারেন্সিয়েট করতে দিল, ধ্রুবক মানে কি, মানে হচ্ছে ওর মানটা কনস্ট্যান্ট, পরিবর্তন হচ্ছে না, তার মানে x এর উপরে তো ওর মান আসলে নির্ভর করে না। যেহেতু x এর উপরে ওর মান নির্ভর করে না, তাই x এর পরিবর্তন হলে ওর কোনো পরিবর্তন হবে না, তাহলে ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে আসবে 0। তাহলে আমাদের এই সূত্রটা লাগবে, এই সূত্রটা লাগবে, এই সূত্রটা লাগবে। এগুলো দিয়ে আমরা চাইলে এখন ভেক্টর ক্যালকুলাসে যেতে পারি। তো তার আগে ওই উত্তরটা বলে দিয়ে আসি, এরা সমান্তরাল কিনা। অ্যানসার হচ্ছে সমান্তরাল না, সমান্তরাল না। কেন না? কারণ এই যে 1 আর 2 রেশিও হাফ, 1 2 রেশিও হাফ, -2 4 রেশিওটা মাইনাস হাফ, হাফ কিন্তু মাইনাস হাফ, তার মানে তিনটা তো সমান না, প্রথম দুটো প্লাস হাফ পরেরটা মাইনাস হাফ, তাহলে এরা আসলে সমান্তরাল হচ্ছে না। তো আমি দেখি কে কে অ্যানসার দিতে পারছো। সাদিয়া অ্যানসার দিয়েছো সমান্তরাল না, অভি অ্যানসার দিয়েছো সমান্তরাল না, এন্ড আরো অনেকে অ্যানসার দিয়েছো। আমি দেখতে পাচ্ছি
প্রিয়ম অ্যান্সার দিয়েছো সমান্তরাল। না, অ্যান্সারটা সমান্তরাল না অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে এই লাস্টের রেশিওটা মিলে না। তাহলে যারা যারা অ্যান্সার করেছো সমান্তরাল না, তাদের অ্যান্সার সঠিক। আর যারা ভাবছো যে সমান্তরাল, দেখো কোথায় ভুলটা হচ্ছে। -2/4 হচ্ছে -1/2, প্রথম দুইটা হাফ, এটা -1/2, তাহলে সমান্তরাল না। তাহলে এই পর্যন্ত বলে আমরা এখন ক্যালকুলাসে চলে যাব। আমরা এখন কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এই তিনটা টপিকে যেহেতু অনেকেরই সমস্যা থাকে, তোমরা এই ভিডিওটা এখনই শেয়ার করে ফেলো, তাহলে অনেকেই তোমাদের সাথে এই ভিডিওটা দেখতে পাবে এবং কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্টের মতো প্রবলেমেটিক বিষয়টা নিয়ে আরেকটু ভালোভাবে জানতে পারবে। তাহলে আমি কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট শুরু করছি। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা এখন তোমাদের একটা অপারেটরের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ডেল অপারেটর। এটা আমরা কিভাবে লিখব? আমরা লিখব ডেল্টা ডেল্টা এক্স আই ডেল্টা ডেল্টা ওয়াই জে প্লাস ডেল্টা ডেল্টা জেড কে। এটা একটা অপারেটর, এটা একটা 3 ডাইমেনশনাল ভেক্টর অপারেটর। আই জে কে বিদ্যমান, সো 3 ডাইমেনশনে এটা বিদ্যমান, সো 3 ডাইমেনশনাল একটা ভেক্টর অপারেটর। তো কেমন অপারেটর? ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। তো এটা দিয়ে কি করে? এটা দিয়ে আমরা কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট বের করতে চাই। তার আগে এই যে ডেল্টা সাইন দেয়া, এর মাহাত্ম্যটা আগে একটু বলে নিই। আমরা একটু আগে তো দেখলাম যে এই ডি দিয়ে যখন আমরা লিখি, ধরো x টু দি পাওয়ার n, তখন তো এরকম হয়ে যায় n x টু দি পাওয়ার n - 1। যখন ডেল্টা দিয়ে লিখব তখন কি হবে দেখো। যখন আমি ডেল্টা দিয়ে লিখি, তখন এই যে এখানে যে থাকে, যেমন এখানে এখন x, x ছাড়া অন্য কোনো চলক থাকলেও তাকে ধ্রুবক ধরে নিতে হয়। ধরা যাক এখানে এরকম x y z এরকম লেখা, তাহলে x যেহেতু লিখলাম, তাহলে x কে আমরা চলক ধরবো, এটা হচ্ছে চলক বা আমরা ভ্যারিয়েবল ধরবো। আর এই যে yz, এই yz কে আপাতত আমরা ধরবো ধ্রুবক। yz অ্যাকচুয়ালি চলক, কিন্তু আমি পরিবর্তনের হার নির্ণয় করতে যাচ্ছি x এর সাপেক্ষে। এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার সময় যার সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করব, শুধু তাকে চলক ধরতে হয়, বাকিদেরকে ধ্রুবক ধরতে হয়। তাহলে হিসাবটা হবে এরকম, ধ্রুবক যারা তারা বাইরে বের হয়ে আসবে yz, বাকি থাকবে কি ডেল্টা ডেল্টা x অফ x। তো x এর সাপেক্ষে x কি করলে কত আসে? 1। তাহলে অ্যানসারটা হবে শুধু yz ইনটু 1, তার মানে yz। তাহলে এইভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হয়। তো আমাদেরকে এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যাব। তো একটা অপারেটরের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম, সেটা হচ্ছে আমাদের এই ডেল অপারেটর বা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, সেটা হচ্ছে এরকম। তো এবার আরেকটা আইডিয়াতে আসি, স্কেলার ফিল্ড এবং ভেক্টর ফিল্ড এই জিনিসটা বলতে কি বোঝায়। তুমি একটা জিনিস সিম্পলি চিন্তা করো যে একটা রুমে এক কোণায় একটা লাইট জ্বালানো, তাহলে রুমের সব জায়গায় কিন্তু আলোর তীব্রতা সমান হবে না। আমরা যদি রুমের প্রত্যেকটা পয়েন্টের আলোর তীব্রতাকে একটা ইকুয়েশন বা একটা সমীকরণ দিয়ে এক্সপ্রেস করতে পারি বা প্রকাশ করতে পারি, তাহলে ওই সমীকরণটা দিয়ে আসলে আমরা কি বোঝাচ্ছি, এই রুমে কোন পয়েন্টে কি পরিমাণ আলো বিদ্যমান এবং আলো কতটুকু বিদ্যমান সেটা শুধু মানটা বললেই চলে, যে এত আলো বিদ্যমান। কোন দিকে এটা এখানে ম্যাটার করে না, কারণ এখানে হচ্ছে এই জিনিসটা আলোর পরিমাণ কতটুকু, এটা স্কেলার রাশি। তাহলে এই যে একটা ইকুয়েশন দিয়ে সম্পূর্ণ রুমের কোন পয়েন্টে কতটুকু আলো এটা আমি বলে ফেললাম, তাহলে এইটা হচ্ছে একটা স্কেলার ফিল্ড। তাহলে এই স্কেলার ফিল্ড দিয়ে কি করা যায়, এই রুমের কোন একটা ভৌত বৈশিষ্ট্য আমি প্রকাশ করলাম এবং এখানে কোনো দিক লাগলো না, তাই এটা স্কেলার ফিল্ড। কিন্তু আমি যদি বলতাম এই রুমের কোন পয়েন্টে কি পরিমাণ বায়ু প্রবাহ হচ্ছে, অর্থাৎ কোন পয়েন্টে বাতাসের ভেলোসিটি কেমন, বেগ কেমন, সেখানে আমাকে অবশ্যই দিকের ব্যাপারটা উল্লেখ করতে হতো। যেহেতু দিকের ব্যাপারটা উল্লেখ করতে হতো, তখন কিন্তু আর ব্যাপারটা স্কেলার থাকতো না, ব্যাপারটা হয়ে যেত ভেক্টর। তো আমরা এই রুমের বিভিন্ন পয়েন্টের বায়ু প্রবাহকে যদি এরকম একটা ভেক্টর ফিল্ড দিয়ে প্রকাশ করি, তখন সেখানে নিশ্চয়ই আই জে কে চলে আসবে। তাহলে এই বায়ু প্রবাহ প্রকাশ করার জন্য যে ফিল্ডটা আমরা ব্যবহার করলাম, এটা হচ্ছে ভেক্টর ফিল্ড। তাহলে স্কেলার ফিল্ড দেখতে কেমন হবে, আই জে কে ছাড়া একটা ইকুয়েশন থাকবে। ভেক্টর ফিল্ড দেখতে কেমন হবে, আই জে কে সহ একটা ইকুয়েশন থাকবে। তাহলে ফিল্ডের ব্যাপারে আলোচনার পর এইবার আমরা আমাদের প্রথম টপিকে আসি, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট আইডিয়াটা আমরা একটু আগে ব্যাখ্যা করার চেষ্টা করি।
ধরা যাক আমাদের এই রুমে বিভিন্ন পয়েন্টে লাইটের যে ইন্টেন্সিটি সেটাকে আমরা প্রকাশ করলাম এইরকম একটা ইকুয়েশন দিয়ে x স্কয়ার প্লাস এক্স ওয়াই জেড, এই ইকুয়েশন দিয়ে। এটা দিয়ে কি বুঝাবে? এটা দিয়ে বুঝাবে আমাদের স্থানাঙ্ক যদি হয় 0 0 1, তাহলে এখানে 0 0 1 বসাও, x এর জায়গায় 0, y এর জায়গায় 0, z এর জায়গায় 1। তাহলে আমি কি পাবো? l 0 0 1 ইকুয়ালস 1। তার মানে 0 0 1 বিন্দুতে আলোর তীব্রতা 1 একক। আমি অন্য কোনো বিন্দুতে গেলে অন্য কোনো মান পাবো, তার মানে এটা ওই বিন্দুর আলোর তীব্রতা। তাহলে এই যে একটা ফিল্ড আমরা প্রকাশ করলাম, এটা একটা স্কেলার ফিল্ড, i j k নেই। এখন এই ফিল্ডের আমি গ্রেডিয়েন্ট বের করতে চাই। তো এই গ্রেডিয়েন্ট কথাটার মানে কি? দেখো, এখানে গ্রেডিয়েন্ট কথাটার মানে হচ্ছে এই রুমে আমি যদি বিভিন্ন দিকে ছুটাছুটি করি তাহলে আলোর তীব্রতা পরিবর্তন হবে, কারণ বিভিন্ন বিন্দুর তীব্রতা আলাদা আলাদা। একদিকে গেলে হয়তো আলোর তীব্রতা বাড়বে, আরেক দিকে হয়তো গেলে আলোর তীব্রতা কমবে। কিন্তু আলোর তীব্রতা সবচেয়ে বেশি বাড়বে কোন দিকে গেলে? অবশ্যই সরাসরি আলোর উৎসের দিকে গেলে। তাহলে আমি এখন যেই পয়েন্টে দাঁড়ানো, এই পয়েন্ট থেকে আলোর উৎসের দিকে যদি আমি যাই তাহলে আমার আলোর তীব্রতা সবচেয়ে তাড়াতাড়ি বাড়তে দেখব। তাহলে এই পয়েন্টে দাঁড়ানো অবস্থায় এটাই হচ্ছে আমার গ্রেডিয়েন্টের দিক। কিন্তু আমি যদি একটু পাশে দাঁড়াই তাহলে আলোর উৎসের দিকে যেতে গেলে আমাকে একটা ভিন্ন দিকে যেতে হচ্ছে, একটু ডিফারেন্ট একটা ডিরেকশন। তাহলে এখন যে পয়েন্টে দাঁড়ানো এখান থেকে গ্রেডিয়েন্টের দিকটা হচ্ছে এদিকে। তাহলে এটা একটু ব্যাখ্যা করি, আমি একটা ছবি এঁকে। এই হচ্ছে একটা রুম, এইখানে একটা লাইট জ্বালানো। আমি এই জায়গায় দাঁড়িয়ে, আমি যদি এই জায়গায় দাঁড়িয়ে আলোর তীব্রতা সবচেয়ে বেশি বাড়াতে চাই তাহলে আমাকে এদিকে দৌড় দেওয়া উচিত। তাহলে আমি দেখবো আলোর তীব্রতা খুব তাড়াতাড়ি বাড়বে। কিন্তু আমি যদি এইখানে দাঁড়াই তাহলে আলোর তীব্রতা বেশি বাড়ার জন্য বা সবচেয়ে তাড়াতাড়ি বাড়ার জন্য আমাকে এই দিকে দৌড় দেওয়া উচিত, কারণ এটা হচ্ছে আমাদের লাইট। তাহলে এই পয়েন্টে গ্রেডিয়েন্টের দিক এদিকে, আর এই পয়েন্টে গ্রেডিয়েন্টের দিক এদিকে। তাহলে এই গ্রেডিয়েন্টটা একটা দিক কিন্তু নির্দেশ করে, তার মানে গ্রেডিয়েন্ট আসলে একটা ভেক্টর রাশি। তো এবারে এসো দেখে ফেলি গ্রেডিয়েন্ট কিভাবে নির্ণয় করব। লেখাটাকে আমরা লিখবো এইভাবে, গ্র্যাড l ইকুয়ালস ওই যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল ইনটু l। তাহলে l কে এই ডেল এর সাথে গুণ করে দাও। গুণ করে দিলে আমরা কি পাবো? গুণ করে দিলে আমরা পাবো এরকম। দেখো আমি একটু ছোট করে লিখি। গুণ করে দিলে আমরা এরকম পাবো। আমি এখান থেকে লিখি, দেখো, ডেল্টা ডেল্টা x x স্কয়ার প্লাস xyz i প্লাস ডেল্টা ডেল্টা y x স্কয়ার প্লাস xyz j প্লাস ডেল্টা ডেল্টা z x স্কয়ার প্লাস xyz k। তাহলে এই হিসাবটা আমরা এখন করতে চাই। খুব ভালো করে খেয়াল করো। দেখো, প্রথমে এই অংশটা x এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করব পার্শিয়ালি। তাহলে এখানে চলককে x, ধ্রুবককে yz। তাহলে প্রথম টার্ম x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 2x প্লাস xyz কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? x এর সাপেক্ষে করলে yz আসে। আমরা একটু আগে এটা একটা एग्जांपल হিসেবে দেখেছিলাম। তাহলে দেখো, আমরা একটু আগে xyz কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পেয়েছিলাম yz। তাহলে এখানে হবে 2x yz i। এবার এই দ্বিতীয় অংশটুকু চাইলে তোমরা এখন করতে পারবে, কিন্তু আমি হেল্প করি। দেখো, y এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করতে চাই, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে চাই। তাহলে কি লিখবো? তাহলে দেখো, y এর সাপেক্ষে করলে x কিন্তু ধ্রুবক, ধ্রুবককে করলে কত আসে? 0। y এর সাপেক্ষে y কে করলে আসবে 1, আর এর সাথে গুণ আকারে ধ্রুবক থাকলে বাইরে বের হয়ে আসবে। তাহলে পাবো xz। তাহলে পাচ্ছি জাস্ট xz ইনটু j প্লাস এই যে এই অংশটা, এটা পাচ্ছি হচ্ছে, দেখো, z এর সাপেক্ষে করলে x ধ্রুবক, ধ্রুবক কত আসে? 0। আর xyz, z এর সাপেক্ষে z কে করলে আসবে 1, আর yz, z এর সাথে xy z এর সাথে ধ্রুবক হিসেবে ছিল, বাইরে বের হয়ে আসবে, আসবে xy, এখানে আসবে k। তাহলে এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট অফ l বা গ্র্যাড l। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে i j k বিদ্যমান, তার মানে গ্রেডিয়েন্ট আসলে একটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে গ্রেডিয়েন্টের একটা দিক থাকে, তা তো থাকবেই। কোন দিকে গেলে তীব্রতা সবচেয়ে তাড়াতাড়ি বাড়বে সেটা
কোন দিকে গেলে সবচেয়ে তাড়াতাড়ি তীব্রতা বাড়বে সেটা সে নির্দেশ করে, তাহলে তো দিক থাকবেই। তাহলে গ্রেডিয়েন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে একটু খেয়াল করো, গ্রেডিয়েন্ট বের করা যায় স্কেলার ফিল্ডের, কিন্তু গ্রেডিয়েন্ট নিজে ভেক্টর। তাহলে এই যে আমরা এইভাবে গ্রেডিয়েন্ট বের করে ফেললাম, এবার কোন একটা নির্দিষ্ট পয়েন্টে গ্রেডিয়েন্ট বের করতে দিলে আমরা শুধু এক্স ওয়াই জেড এ ওই মানগুলো বসিয়ে দিব। যেমন এক্ষুনি তোমরা একটা জিনিস ট্রাই করতে পারো, সেটা হচ্ছে তোমরা এই এক্স ওয়াই জেড এর জায়গায় এক্স ওয়াই জেড এই জায়গায় 1 1 2 বসাও, 1 1 2। তাহলে দেখো গ্রেডিয়েন্ট কত আসে। যেটা আসবে তার মিনিং হচ্ছে তুমি যদি ওই 1 1 2 পয়েন্টে দাঁড়াও, সেখান থেকে এই যে ভেক্টরটা পাচ্ছ ওই ভেক্টরের দিকে মুভ করলে সবচেয়ে তাড়াতাড়ি আলোর তীব্রতা বাড়বে। তাহলে তোমরা এক্স ওয়াই জেড এ 1 1 2 বসিয়ে ফেলো। বসালে আমরা হচ্ছে গ্রেডিয়েন্টের মানটা পেয়ে যাব। তো তোমরা গ্রেডিয়েন্টের মানটা বের করে দেখো। তো গ্রেডিয়েন্টের মানটা বের করে দেখো কত আসে। তো আমিও তোমাদের সাথে সাথে করতে থাকি, তাহলে গ্রেডিয়েন্টের মানটা বের হয়ে যাবে। মেহেদী হাসানকে ধন্যবাদ তার মূল্যবান পরামর্শের জন্য। তাহলে দেখো আমরা গ্রেডিয়েন্টের মানটা বের করে ফেলি। আমরা এখানে 1 1 2 বসাবো। দেখো এই যে আমরা এই হিসাবগুলো করলাম, একটু টায়ারসাম মনে হতে পারে বা একটু ক্লামজি লাগতে পারে, বাট ধৈর্য ধরে করো, জিনিসটা অনেক ভালো বুঝতে পারবে। যেহেতু আমাদের কোনো তাড়াহুড়া নেই, তো আমরা ধীরে সুস্থে এই অঙ্কগুলো করি, করে আমরা জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করি। তাহলে দেখো x এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে এটা কত হবে 2। y এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে এখানে 1, z এর জায়গায় 2 বসাচ্ছি, 2 + 2 i। তারপর x এর জায়গায় 1, z এর জায়গায় 2, তাহলে 2j। x এর জায়গায় 1, y এর জায়গায় 1, তাহলে k এটা পাচ্ছি। তাহলে ফাইনালি আমরা গ্র্যাড l at 1 1 2 এটা পেয়ে যাচ্ছি 4i plus 2j plus k। তার মানে এই 1 1 2 পয়েন্টে কেউ যদি এসে দাঁড়ায় এবং তারপর 4i plus 2j plus k এই ডিরেকশনে মুভ করে, তাহলে আলোর তীব্রতা তার কাছে সবচেয়ে তাড়াতাড়ি বাড়বে। তো আমি দেখতে চাচ্ছি কে কে এই মানটা বের করে নিয়ে আসতে পেরেছো। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি পেরে গিয়েছো। উচ্ছ্বাস, তারপর তাসনিয়া এবং মেরাজ, তোমরা অনেকেই এই অ্যানসারটা নিয়ে আসতে পেরেছো। যারা যারা এই অ্যানসারটা নিয়ে আসতে পেরেছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা এই অ্যানসারটা বের করে ফেলতে পারলাম যে এই পয়েন্টে 1 1 2 পয়েন্টে গ্রেডিয়েন্ট কত। তো আশা করি গ্রেডিয়েন্টের মিনিংটা এবার তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এবার আমাদের নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিকটা হচ্ছে ডাইভারজেন্স। তো এই ডাইভারজেন্সটা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো। এখানে কি লাগবে বলে দেই। আমরা আজকে এই 10টার ক্লাসের শুরুতে ডট গুণন করা শিখেছিলাম। এই ডট গুণনটা এখন আমাদের কাজে লাগবে ডাইভারজেন্স বের করার জন্য। তো আমরা এখন ডাইভারজেন্স বের করতে যাচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো এবং এই ভিডিওটা শেয়ার করে ফেলো, যাতে তোমার বন্ধুরাও এই জিনিসগুলো শিখতে পারে। আমরা এখন ডাইভারজেন্সে যাচ্ছি। দেখো আমরা একটু আগে এই ডেল অপারেটর ইউজ করে গ্রেডিয়েন্ট বের করলাম। এবার আমরা ডাইভারজেন্সে যাব। ডাইভারজেন্স, দেখো ডেল অপারেটরটা আমি আবার লিখে নিচ্ছি। ডেল্টা ডেল্টা এক্স আই ডেল্টা ডেল্টা ওয়াই জে ডেল্টা ডেল্টা জেড কে। ডাইভারজেন্স বের করতে চাই, কিন্তু ডাইভারজেন্স বের করা যায় ভেক্টর ফিল্ডের, স্কেলার ফিল্ডের ডাইভারজেন্স হয় না, ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স হয়। কেন হয় আমি একটু বলি। দেখো ধরো এই রুমে বায়ু প্রবাহ হচ্ছে এক এক জায়গায় এক এক রকম। এখানে ছোট্ট একটা বক্স কল্পনা করো। ধরা যাক এই রুমের এই বক্সের ভিতরে প্রতি সেকেন্ডে এতটুকু বাতাস, কিন্তু এতখানি বাতাস এই বক্স থেকে বের হয়ে যায়। তার চেয়ে বেশি বাতাস বের হয়ে যাচ্ছে, তার মানে ওই বক্সের ভিতরে বাতাসের পরিমাণ নিশ্চয়ই আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ যত বাতাস ঢুকবে তার চেয়ে বেশি বাতাস বের হচ্ছে।
এটাকে আমরা বলবো যে এই বাক্স থেকে বাতাস চারদিকে ছড়িয়ে যাচ্ছে, কারণ বক্সের ভিতর থেকে বাতাসের পরিমাণ কমে যাচ্ছে। এটাই হচ্ছে ডাইভারজেন্স। এবং যত ছড়িয়ে যাবে ডাইভারজেন্সের মান তত বেশি। তাহলে বক্স থেকে যেহেতু বাতাস ছড়িয়ে যাচ্ছে, ডাইভারজেন্সটা হবে পজিটিভ বা পজিটিভ ডাইভারজেন্স। এখন যদি এমন হতো যে একটা বক্স, তাতে যেই পরিমাণ বাতাস এসে ঢোকে তার চেয়ে কম পরিমাণ বাতাস বের হয়ে যায়, এর মানে কি ওই বক্সে নিশ্চয়ই বাতাসের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে তার মানে কি চারপাশ থেকে ওই বক্সে এসে বাতাস জড়ো হচ্ছে। এটা ডাইভারজেন্স না, এটা নেগেটিভ ডাইভারজেন্স বা উল্টা কথায় কনভার্জেন্স, যে এই বক্সে বাতাস এসে জড়ো হচ্ছে। তাহলে ছড়িয়ে পড়া হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স, আর এক জায়গায় এসে জড়ো হওয়া হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স বা কনভার্জেন্স। থার্ড একটা কেস এরকম হতে পারে যে একটা বক্সের মধ্যে যে পরিমাণ বাতাস ঢুকবে ঠিক একই পরিমাণ বাতাস বের হয়ে যাচ্ছে। যে পরিমাণ বাতাস ঢুকবে সেই পরিমাণ বাতাস বের হয়ে যাচ্ছে। তার মানে কি ওই বক্সের ভিতরে বাতাসের তারতম্য আসলে তেমন হচ্ছেই না, যতটুকু বাতাস ঢুকলো ততটুকু বাতাস বের হয়ে গেল। এটাকে আমরা বলবো জিরো ডাইভারজেন্স। কোন ফিল্ডের ডাইভারজেন্স যদি জিরো হয় তখন ওই ফিল্ডটাকে আমরা বলি সলিনয়েডাল ফিল্ড। সলিনয়েডাল ফিল্ড এই কথাটা কোত্থেকে আসলো? সলিনয়েড থেকে। গ্রিক সলিনয়েড কথাটার মানে হচ্ছে আসলে পাইপ বা সিলিন্ডার টাইপের একটা জিনিস। একটা পাইপের ভিতর দিয়ে যখন পানি যায় একইভাবে একই ফ্লো যেতে থাকে। এই যে এখানে যেই কেসটা দেখা যাচ্ছে, যতটুকু বাতাস ঢুকলো ততটুকু বের হয়ে যাচ্ছে, কোনো দিকে ছড়িয়েও যাচ্ছে না, বাইরে থেকে এসে ঢুকলোও না। পাইপের ভিতর দিয়ে যখন পানি যায় তখন ঠিক এরকম করেই পাইপ থেকে তো পানি বেরও হয়ে যায় না, আর বাইরে থেকে পানি কিন্তু পাইপের ভিতরে ঢুকতেও পারে না, পাইপের ভিতরে যা ছিল সেটাই চলতে থাকে। এই জন্য জিরো ডাইভারজেন্স ওয়ালা যে ফিল্ড তাকে বলা হয় সলিনয়েডাল ফিল্ড। এটা অনেকে প্রশ্ন করেছিল আজকে যে কেন ডাইভারজেন্স জিরো হলে সলিনয়েডাল ফিল্ড বলা হয়। উত্তরটা এখন দিয়ে দিলাম, তো এটা খেয়াল করার চেষ্টা করো। তো আমরা এখন দেখব সত্যি সত্যি একটা ফিল্ডের ডাইভারজেন্স কিভাবে বের করা যায়। তো এই জন্য আমাদের একটা ভেক্টর ফিল্ড লাগবে, আর ভেক্টর ফিল্ড মানেই হচ্ছে ফিল্ডের ইকুয়েশনের মধ্যে আই জে কে থাকবে। তাহলে আমি একটা ভেক্টর ফিল্ড এখানে লিখে নিচ্ছি। দেখো আমি একটা ভেক্টর ফিল্ড আগে লিখি। ধরো এটা হচ্ছে বাতাসের প্রবাহ v। ভেক্টর ফিল্ডটা আমি লিখলাম এইভাবে x স্কয়ার i প্লাস y কিউব j প্লাস xy k। এটা হচ্ছে আমাদের ভেক্টর ফিল্ড। তাহলে ডাইভারজেন্স বের করার নিয়মটা হচ্ছে div এইভাবে লিখতে হয়, মানে হচ্ছে ডাইভারজেন্স অফ v ইকুয়ালস এই ডেল অপারেটরের সাথে v ভেক্টরকে ডট করতে হবে। ডেল অপারেটরের সাথে v ভেক্টরকে ডট করতে হবে। তো ডট তো কিভাবে করে আমরা জানি, i এর সহগ গুণ করে দিতে হয়। তাহলে এখানে আমরা পাবো i এর সহগ গুণ করে ডেল্টা ডেল্টা x অফ x স্কয়ার i প্লাস ও আর ডট গুণন করলে কিন্তু i j কে থাকে না, এরকম হবে ডেল্টা ডেল্টা x অফ x স্কয়ার। তাহলে কত হবে এর পরেরটা? ডেল্টা ডেল্টা y, y এর সহগ y কিউব, আর এখানে ডেল্টা ডেল্টা y, তাহলে এখানে y কিউব পাবো। z এর সহগ k এর সহগ, তাহলে k এর সহগ এখানে কত? ডেল্টা ডেল্টা z ইনটু xy, এরকম। তাহলে এই হচ্ছে আমাদের ডাইভারজেন্সের মান। খেয়াল করে দেখো ডাইভারজেন্স আমরা বের করলাম একটা ভেক্টর ফিল্ডের, কিন্তু ডাইভারজেন্স নিজে কি? নিজে একটা স্কেলার। তো দেখো আমরা ডাইভারজেন্স বের করার চেষ্টা করি, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ওকে আসবে 2x। y এর সাপেক্ষে করি 3y স্কয়ার। z এর সাপেক্ষে করি, দেখো z এর সাপেক্ষে পার্শিয়ালি করলে ওরা শুধুই ধ্রুবক না, শুধু ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কত আসে? 0 আসে। তো এখানে অ্যানসারটা হবে মানে এরপর আসবে হচ্ছে +0। তাহলে অ্যানসার হচ্ছে শুধু এইটুকু। এটা হচ্ছে ডাইভারজেন্স অফ v। ডাইভারজেন্স অফ v ইকুয়ালস 2x + 3y স্কয়ার। তাহলে তোমরা এখন একটা কাজ করো, আমরা ডাইভারজেন্স অফ v বের করে ফেলেছি 2x + 3y স্কয়ার। আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে ডাইভারজেন্স বের করে কমেন্টে লিখেও ফেলেছো 2x + 3y স্কয়ার। যারা যারা ডাইভারজেন্স বের করে লিখে ফেলতে পেরেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি ওয়াফিয়া সাদাফ, তুমি অলরেডি বের করে ফেলেছো ডাইভারজেন্স, এত তোমাকে ধন্যবাদ। তো আমরা এখন একটা কাজ করব, আমরা একটা নির্দিষ্ট পয়েন্টের ডাইভারজেন্স বের করার চেষ্টা করব। ধরা যাক আমরা এই পয়েন্টটা ডাইভারজেন্স বের করার চেষ্টা করি।
আমরা এটা তো লিখেই ফেললাম, এটা সরিয়ে দেই। আমরা এখন একটা নির্দিষ্ট পয়েন্টের ডাইভারজেন্স বের করার চেষ্টা করব। ধরা যাক আমরা ডাইভারজেন্স অফ ভি বের করতে চাই 0 1 2 এই পয়েন্টের। তাহলে কত আসবে? x এর জায়গায় 0 বসাও, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। y এর জায়গায় 1 বসাও, এই টার্মটা হয়ে যাচ্ছে 3। z এখানে নেই, তাই z এর মানটা বসানো যাচ্ছে না। তাহলে অ্যানসারটা 3 আসলো, ডাইভারজেন্স এট 0 1 2 3। তাহলে 3 যে আসলো এর মানেটা কি? তার মানে কি এখান থেকে বাতাস ছড়িয়ে যাচ্ছে নাকি এক জায়গায় জড়ো হচ্ছে? ডাইভারজেন্সটা পজিটিভ আসলো। তোমরা কমেন্টে আমাকে লিখে জানাও যে এর মানে কি। এর মানে কি ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, নাকি জড়ো হচ্ছে, জড়ো হচ্ছে? এই জিনিসটা আমাকে জানাও। ডাইভারজেন্সের যে মানটা আসলো সেই মানটাতে কি বুঝায় এটা আমাকে একটু জানাও। যদি ডাইভারজেন্স 0 আসতো তাহলে আমরা কি বলতাম? ওই পয়েন্টে ফিল্ডটা কেমন? সলিনয়েডাল। কিন্তু আমাদের এখানে 0 আসেনি, আমাদের এখানে এসেছে 3। আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে, শাহাদাত খান, বিশাল, সুমন হোসেন এবং আরো অনেকে, অভিষেক দে, তোমরা অনেকে বের করতে পেরেছো যে ডাইভারজেন্সটা হবে 3। তা আমি এখন তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করছি ডাইভারজেন্স 3 মানে কি? এটা কি ছড়িয়ে যাচ্ছে নাকি জড়ো হচ্ছে? তো এই অ্যানসারটা আমাকে দাও। আমি প্রথম অ্যানসার পেলাম সামিয়া প্রমির কাছ থেকে, ছড়িয়ে যাচ্ছে। এরপর ইমন, সূর্য এবং হিমু তোমরা অ্যানসার করেছো ছড়িয়ে যাচ্ছে। তো ইমন, সূর্য, হিমু, ফরিদ এবং সাকিব, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা বোঝার জন্য যে এর মানে হচ্ছে ছড়িয়ে যাচ্ছে ফিল্ডটা থেকে, ওই পয়েন্ট থেকে ফিল্ডটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের ডাইভারজেন্স, এবং কেন ডাইভারজেন্স 0 হলে সলিনয়েডাল বলা হয় সেটা আমরা বলে ফেললাম। শেষে আমরা আসবো কার্লে। তাহলে কার্লটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, সবাই খুব ভালো করে খেয়াল করো। আমরা গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স বের করে ফেললাম, এবার আমরা দেখব কার্ল। মাঝখানে আমি একটা প্রশ্ন পেলাম যে ডাইভারজেন্স যে স্কেলার এর মানে কি? আমাদের ফিল্ডটা ছিল ভেক্টর, ডাইভারজেন্স স্কেলার। কোন একটা পয়েন্টের ডাইভারজেন্স স্কেলার কেন? তার কারণটা হচ্ছে আমরা কোন একটা পয়েন্টে যখন ডাইভারজেন্স বের করি, ডাইভারজেন্সের মানেটা হচ্ছে ওই পয়েন্ট থেকে ওই ফিল্ডটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে কি না, গেলে কত হারে সেই মানটা বোঝায়। কোন দিকে ছড়িয়ে যাচ্ছে সেটা আমরা ডাইভারজেন্সের মাধ্যমে পাই না, এই জন্য ডাইভারজেন্সের দিক নেই। ডাইভারজেন্স একটা স্কেলার কোয়ান্টিটি। তো আমরা এখন কার্লে যাচ্ছি। দেখো আমরা এখন কার্লে যাব। কার্ল, আমি আগে কার্লের সিগনিফিকেন্সটা একটু বুঝাই, তারপর আমরা অঙ্কে যাব। দেখো কার্ল মানে তোমরা অলরেডি অনেকে কমেন্টে লিখে ফেলেছো ঘূর্ণন প্রবণতা, কিন্তু এটার ফিজিক্যাল মানেটা কি? দেখো ধরো আমরা একটা নদীর কথা বিবেচনা করি। নদী, নদীর সব জায়গায় স্রোত সমান, এটা হচ্ছে নদীর স্রোত। তার মধ্যে আমরা একটা কাঠি পানিতে ভাসিয়ে দিলাম, এটা হচ্ছে একটা কাঠি, এখানে এটা পানিতে ভাসবে। যেহেতু সব জায়গায় স্রোত সমান, কাঠির সব জায়গায় সমানভাবে ধাক্কা দিবে, যার ফলে কাঠিটা না ঘুরে সোজাভাবে আস্তে আস্তে সামনে এগিয়ে যাবে। তাহলে এই ফিল্ডে কোনো ঘূর্ণন প্রবণতা নেই। এই ফিল্ড কাঠিটাকে ঘুরাতে চায় না, সমানভাবে ধাক্কা দিচ্ছে, কাঠিটা সমান্তরালে এগিয়ে যাচ্ছে। তাহলে যেহেতু ফিল্ড ঘুরে না, বা ফিল্ডে কিছু একটা সেটা ঘুরতে চাচ্ছে না, তাই এটাকে আমরা বলবো অঘূর্ণনশীল বা ইরোটেশনাল ফিল্ড। কার্লও বের করতে ভেক্টর ফিল্ড লাগে, ভেক্টর ফিল্ডের কার্ল বের করা যায়, স্কেলার ফিল্ডের কার্ল বের করা যায় না, কারণ স্কেলার ফিল্ডে শুধু কতগুলো মান থাকে আর ভেক্টর ফিল্ডে দিকও থাকে, তাই ভেক্টর ফিল্ডের কার্ল বের করা যায়। তো এটা হচ্ছে একটা ইরোটেশনাল ফিল্ড, ইরোটেশনাল বা অঘূর্ণনশীল, ইরোটেশনাল। এবার আমরা দেখি কার্লওয়ালা একটা ফিল্ড। ধরো এটাও সেই নদী, কিন্তু স্রোত এবার এরকম, এখানে স্রোত কম, এখানে স্রোত বেশি, এখানে স্রোত আরো বেশি, এইখানে পানির স্রোত সবচেয়ে বেশি। তাহলে এবার যদি আমরা একটা কাঠিকে এখানে ভাসাই, কাঠিটা কিন্তু সোজা অবস্থায় সামনে যাবে না, একটু সামনে গেলে এদিক থেকে ধাক্কা বেশি খাচ্ছে, কাঠিটা এইভাবে ঘুরে যাবে, যেরকম করে ঘুরে যাবে। তাহলে এই যে কাঠিটা ঘুরে যাচ্ছে, এটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে কার্ল। যত বেশি ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে আমরা বলবো কার্লের মান তত বেশি। আর কার্ল নিজেও একটা ভেক্টর, যেহেতু ভেক্টর তার মানে দিক থাকবে। এখানে কার্লের দিক কোন দিকে? যেদিকে কাঠিটা ঘুরতে চায় আমরা সেদিকে যদি ডান হাতের 4 আঙ্গুল ঘুরাই,
তাহলে বুড়ো আঙ্গুল ভিতরে যাচ্ছে, তাহলে এই পয়েন্টে কার্লের দিক ভিতরে, এই পয়েন্টে কার্লটা ভিতরের দিকে। তাহলে এই হচ্ছে কার্লের ফিজিক্যাল সিগনিফিকেন্স, যে রোটেশন বুঝায়, কতটুকু ঘোরাবে বা ঘূর্ণন প্রবণতা সেই জিনিসটা বুঝায়। তো কার্ল কিভাবে হিসাব করতে হয় সেটা আমরা বের করার চেষ্টা করছি। তাহলে দেখো, আমরা চাইলে এভাবেও একটা উদাহরণ দিতে পারি। ধরো একটা নদী এঁকে বেঁকে যাচ্ছে এইরকম করে, এটা একটা নদী, সে এইভাবে এঁকে বেঁকে যাচ্ছে। তাহলে এখানে নদীর স্রোত কিরকম, এরকম, এইরকম, এইরকম। তাহলে এখানে একটা কাঠিকে রাখলে সে এইভাবে ঘুরে যাবে, এইরকম করে ঘুরে যাবে। তাহলে এখানে ঘূর্ণন প্রবণতাটা কিরকম, এখানে ঘূর্ণন প্রবণতাটা এইরকম, ক্লকওয়াইজ, এরকম ক্লকওয়াইজ। তাহলে কার্ল কোন দিকে, ভিতরের দিকে, সেটাকে আমরা ক্রস দিয়ে দেখাতে পারি। আর এইখানে নদীর স্রোত কেমন, এইরকম, এইরকম, এইরকম। তাহলে একটা কাঠি রাখলে এইভাবে ঘুরে যাবে, এইরকম করে। তাহলে এখানে রোটেশন কিরকম, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে কার্ল কোন দিকে, বাইরের দিকে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটাকে আমরা দেখাতে পারি একটা ডট দিয়ে। তাহলে এখানে কার্লের ডিরেকশন ভিতরে, এখানে কার্লের ডিরেকশন বাইরে। তো এটা হচ্ছে কার্লের সিগনিফিকেন্স। তো চলো আমরা কার্ল বের করার চেষ্টা করি। তাহলে দেখো, আমরা কার্ল কিভাবে নির্ণয় করে সেটা দেখে ফেলি। কার্ল বের করার জন্যও আমাদের কি লাগবে, আমাদের লাগবে একটা ভেক্টর ফিল্ড। তো আসো আমরা একটা ভেক্টর ফিল্ড নেই। ধরো ভেক্টর ফিল্ডটা নিলাম আমরা এরকম, x স্কয়ার i প্লাস y স্কয়ার j প্লাস z কিউব k। আমরা খুব সিম্পল একটা ভেক্টর ফিল্ড নিলাম। এবার আমাদের যে ডেল অপারেটর ছিল, সেই ডেল অপারেটরের সাথে ওকে আমাদের ক্রস করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব কার্ল। ডেল্টা ডেল্টা y j প্লাস ডেল্টা ডেল্টা z k। কার্ল অফ v, সেটা আমরা কি লিখবো, ডেল ক্রস v। তাহলে ক্রস কিভাবে করতে হয় আমরা তো জানি, আমরা করে ফেলি, i j k এরকম করে লিখবো। তারপর এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরকে বসাই আমরা, ডেল্টা ডেল্টা x, ডেল্টা ডেল্টা y, ডেল্টা ডেল্টা z। এবার এই মানগুলো বসাই, x স্কয়ার y স্কয়ার z কিউব। তাহলে আমি রেজাল্টটা এখানে লিখি, তোমরাও আমাদের সাথে সাথে করো এবং মিলিয়ে নাও। ফার্স্টে হচ্ছে i, তাহলে i এর রো, i এর কলাম অফ। z কিউব যদি y এর সাপেক্ষে করি কত চলে আসবে, 0 চলে আসবে। আচ্ছা দেখো, একটা জিনিস দেখো, এখানে খুব চমৎকার একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটলো, আমি আসলে এটা খেয়াল করিনি। আসলে এটা 0 চলে আসবে কিভাবে, একটা রেসপেক্টে আরেকটাকে করতে হচ্ছে। দেখো i এর রো, i এর কলাম অফ, z কে y এর রেসপেক্টে করলে 0, y কে z এর রেসপেক্টে করলেও 0। তারপর আমরা যদি মাইনাস j দিয়ে করি, মাইনাস j, তাহলে কত আসবে, মাইনাস j দিয়ে করলে z কিউব x এর রেসপেক্টে 0, x ও z এর রেসপেক্টে 0। একইভাবে প্লাস k ও 0 চলে আসলো। তাহলে ফাইনালি আমি একটা 0 ভেক্টর পাচ্ছি। তার মানে এই যে ফিল্ডটা আমি পাচ্ছি, এই ফিল্ডটা কেমন ফিল্ড, একটা ইরোটেশনাল ফিল্ড। তার মানে এই ফিল্ডের কার্ল কত আসলো, 0 আসলো। তাহলে এই ফিল্ডে কোনো কার্ল নেই। আচ্ছা, আমি এইমাত্র একটা প্রশ্ন পেলাম, ক্রস না করে ডট করলে কি হবে। আমরা ক্রস না করে যদি ডট করি তাহলে তো ডাইভারজেন্স পেয়ে যাব। ক্রস করলে পাবো কার্ল, আর ডট করলে পাবো ডাইভারজেন্স। তো অলরেডি 0 চলে আসলো। তো 0 মানে কি, আসলে 0 মানে হচ্ছে ইরোটেশনাল, ইরোটেশনাল এরকম একটা ফিল্ড আমরা পেয়ে গেলাম। তো এখানে অন্য কিছু যদি থাকতো আমরা একইভাবে ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে গুণ করে, ডিফারেন্সিয়েট, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে করে কার্ল বের করতে পারতাম। তো আশা করি এখন তোমরা কার্লের সিগনিফিকেন্সটা বুঝতে পেরেছো, যে কার্ল দিয়ে আসলে কি বোঝায়, ঘূর্ণন বোঝায়। তাহলে আমরা আজকের ক্লাসে কার্ল, ডাইভারজেন্স এবং গ্রেডিয়েন্টের আইডিয়াটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো যারা যারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে এবং অসংখ্যবার কমেন্ট করে এবং শেয়ার করে আমাদেরকে হেল্প করলে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং তোমাদের যদি ফিজিক্সের আরো কোনো টপিক দরকার হয়, তোমরা সেটা গ্রুপে আমাদের কাছে পোস্ট করবে। আমরা ওই বিষয় নিয়ে ভবিষ্যতে আরো ক্লাস নেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসটা তোমরা অনেকের উপকার হয়েছে আজকের ক্লাসটাতে কার্ল, ডাইভারজেন্স বুঝতে গিয়ে। তো তোমরা এই ভিডিওটা শেয়ার করে বাকিদেরও সেই উপকারটুকু চাইলে করতে পারো। তো আমরা আমাদের আজকের ক্লাস এক্ষুনি শেষ করব। তো পরবর্তী ফিজিক্স ক্লাসের আগ পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।